আজকে দেখেন আমাদের লিটারেচার ক্লাস। আচ্ছা, প্রথমে বলি যে আমাদের আজকে লিটারেচারের খুব মানে ইম্পর্টেন্ট আমাদের যে বেসিক যে তিনটা পিরিয়ড আছে। তো এই তিনটা পিরিয়ডের মধ্যে আমাদের এলিজাবেথিয়ান যে পিরিয়ড আছে এবং জ্যাকোবিন পিরিয়ড এবং এর সাথে ক্যারোলিন পিরিয়ড আমরা অ্যাড করব, এবং লাস্টে আছে কমনওয়েলথ পিরিয়ড, অর্থাৎ চারটা পিরিয়ড নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্ষেত্রে বলি যে লিটারেচারের ব্যাপারটা কি, যে আমরা যতটুকু পারি আমরা এটা গল্প আকারে বোঝার চেষ্টা করব। আমার হ্যান্ড নোটস দেওয়া থাকবে, শুধুমাত্র এই নোটস আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি একদম পরিপূর্ণভাবে এই সেগমেন্টের হ্যান্ড নোটস দিয়ে দিব। আপনারা হ্যান্ড নোটস গুলো কালেক্ট করে নিবেন এবং পারলে প্রিন্ট করে ফেলবেন। আর এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি বোঝার সাথে সাথে কিছু কিছু বিষয় আপনি নোটসে পাইলেও, নোটসে হয়তো অনেক ডিটেলস দেওয়া থাকবে। সো আমরা কিছু জিনিস নোট করে নিব, অর্থাৎ খাতায় আমি আপনাদেরকে বলবো যে এগুলা, সেগুলো আমরা খাতায় নোট করে নিব। এই নোট করাতে যেন কারোর কোনো ভুল না হয়, অর্থাৎ আমরা যেন অলসতা না করি যে নোট না করলে তো হবে, স্যার তো নোটস দিবেই, বা আমাদের তো বই আছেই, অনেকের কাছে অনেক ধরনের লিটারেচার বই আছে। সো এই ভুলগুলো বা এই অলসতাগুলো যেন আমরা না করি আমাদের নিজ প্রস্তুতির সাথে। ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আচ্ছা দেখেন, প্রথমেই আমাদের আজকে যে পিরিয়ড গুলো আছে, এই পিরিয়ডের শুরুতেই আমি একটা কথা বলবো। সেটা হলো এই যে আমরা পিরিয়ড গুলো লিখলাম, অর্থাৎ এলিজাবেথিয়ান পিরিয়ড আছে, তারপরে জ্যাকোবিন পিরিয়ড আছে, ক্যারোলিন পিরিয়ড আছে, তারপর কমনওয়েলথ পিরিয়ড আছে। তো এই পিরিয়ড গুলো শুরু হয়েছিল একটা বিপ্লবের মাধ্যমে। আপনারা যদি জানেন তাহলে জেনে থাকবেন যে এই প্রত্যেকটা পিরিয়ডটা শুরু হয়েছিল একটা বিপ্লবের মাধ্যমে, অর্থাৎ ওই বিপ্লবটা যদি না হইতো তাহলে ইংরেজি সাহিত্যের এই পিরিয়ড গুলো হয়তো এত বিকশিত হইতো না। তো ওই বিপ্লবটার নাম হলো রেনেসা বিপ্লব। একটু খাতায় নোট করেন, এগুলো একটু নোট করতে হবে আপনাদেরকে। রেনাইসেন্স পিরিয়ড একটু খাতায় নোট করে নেন। আচ্ছা, এই রেনেসা পিরিয়ডটা কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা ধরতে পারবো? এটা মূলত 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত। এই সালগুলো একটু লিখে নেন। অর্থাৎ এই রেনেসা রেনেসা যে পিরিয়ডটা হয় এটা মোটামুটি 1500 থেকে 1660 সাল পর্যন্ত। দেখেন এখানে কিছু বিষয় আছে যে আমাদের অনেক বইতে বা আমাদের প্রথাগত কিছু ভুল আছে, যে আমরা অনেককে মনে করি যে রেনেসা পিরিয়ড অর্থাৎ রেনাইসেন্স পিরিয়ডটা শুরু হয়েছিল ইংল্যান্ডে। কিন্তু মূলত এটা কি ইংল্যান্ডে শুরু হয়েছিল কেউ জানেন? এটা কিন্তু শুরুতে হয় ইতালিতে। ইটালিতে, অর্থাৎ আজকের যে ইতালি, সেই ইতালিতে প্রথম এই রেনেসা বিপ্লব হয়। ইংল্যান্ডে হয়, ইংল্যান্ডেও একটা রেনেসা বিপ্লব হয়, শিল্প বিপ্লব হয়, তবে সেটা কিন্তু অনেক পরে। অর্থাৎ এই যে দেখেন মোটামুটি আমরা যদি ধরি, আমরা যদি সাল হিসাব করি তাহলে 1490 সালে, 1490 সালে বেশ কয়েকজন ইংরেজ ইয়াংম্যান, অর্থাৎ ইংলিশ ইয়াংম্যান, তারা গ্রিসে যাইতে চাইছিল। এই গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ গ্রিসে তারা যেতে চেয়েছিল শিক্ষার উদ্দেশ্যে। তারা চলে যায় কোথায়? ইটালিতে। একটু মনোযোগ দিয়ে শোনেন। 1490 সালে মানে এইগুলোর মতান্তর আছে, তারপর আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিই যে 1490 সালে কতগুলো ইংলিশ ইয়াং ম্যান, এগুলো লেখা লাগবে না, এগুলো আমার সাথে গল্প শোনেন। তারা কোথায় গিয়েছিল? গ্রিসে যাওয়ার জন্য চেষ্টা করেছিল পড়াশোনার উদ্দেশ্যে। কিন্তু তারা কোথায় চলে যান? ইতালিতে চলে যান। এই ইতালিতে যারা চলে যান তার মধ্যে একজন, বেশ কয়েকজন যে ইয়াং ম্যান গিয়েছিলেন তার মধ্যে একজনের নাম বলি, উইলিয়াম গ্রচিন। উইলিয়াম গ্রচিন, উইলিয়াম গ্রচিন একজন ব্যক্তি, আর একটা হলো লিনাকর, টমাস লিনাকর। থমাস লিনাকর। এই যে উইলিয়াম গ্রসিন বা থমাস লিনাকর এবং আরো একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো জন কোলেট। আমি লিখলাম না, এগুলো আপনাদের লেখার দরকার নাই, এগুলো মুখে মুখে শোনেন। দেখেন, অর্থাৎ উইলিয়াম গ্রসিন, থমাস লিনাকর এবং জন কোলেট, ইনারা হলো ইটালিতে চলে গেছিল। তো ইতালি হলো ওই সময়কার যে রেনেসা, এই রেনেসার হলো লালন ভূমি বলতে পারেন আপনি।
অর্থাৎ রেনেসাঁ সবচেয়ে বেশি পরিপূর্ণতা লাভ করেছে কোথায়? ইতালিতে। এবং ইতালির কোন নগরীতে জানেন এটা? যদি কেউ না জানেন একটু জেনে রাখেন, ফ্লোরেন্স নগরীতে, লিখে ফেলেন ফ্লোরেন্স। অর্থাৎ এই ফ্লোরেন্স নগরীতে মূলত এই রেনেসাঁটা সর্বপ্রথম শুরু হয়। এবং এই শুরু হওয়ার কারণ হলো তৎকালীন ইতালিতে রোম থেকেও কিন্তু এই ফ্লোরেন্স ছিল হলো সব থেকে কালচার্ড একটা সিটি। অর্থাৎ সব থেকে বেশি সাহিত্যিক বা কালচারাল যে হেরিটেজ সমৃদ্ধ যে শহর ছিল সেটা হলো এই ফ্লোরেন্স শহর ছিল। এই শহরে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি মতো একজন শিক্ষিত এবং সংস্কৃতিবান ব্যক্তির বসবাস ছিল। এবং তো এই যে রেনেসান্স গুলো এই রেনেসান্স গুলো খুব যে বেশি বিজ্ঞানকে আকৃষ্ট করেছে এমন না, বরঞ্চ অ্যাডভেঞ্চার গুলোকে বেশি, শিল্পকলা বা অ্যাডভেঞ্চারকে বেশি আকৃষ্ট করেছে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ইতালিতে যে বিপ্লব হয়েছিল এটা শিল্প বিপ্লব ছিল, মানে বিজ্ঞানের প্রতি বা বিজ্ঞান বিপ্লব ছিল, বিষয়টা এরকম না। ওখানে যে বিপ্লবগুলো হয়েছিল সেটা হলো বেশি কালচারাল বিপ্লব বা অ্যাডভেঞ্চারের জন্য যে বিপ্লব সেটা হয়েছিল ফ্লোরেন্স নগরীতে। তো ওই রেনেসাঁ যুগে দেখেন কতগুলো বিষয় ঘটে। প্রথমে বলি, একটু একটু করে নোট করে নেন, একটু করে নোট করে নেন রেনেসাঁ যুগে কতগুলো বিষয় ঘটে। সেটা হলো যে ইউরোপিয়ান রেনেসাঁ, আমরা প্রথমে বললাম ইউরোপিয়ান রেনেসাঁ কোথায় কোথায় হয়েছিল? ইতালিতে। ইউরোপিয়ান রেনেসাঁ শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। কত শতকে? 14th সেঞ্চুরি, লিখে ফেলেন 14th সেঞ্চুরি। দেখেন রেনাইসেন্স শব্দের অর্থ কি। অর্থাৎ আমরা যদি বলি রেনাইসেন্স, এই রেনাইসেন্স শব্দের অর্থটা হলো রিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। কোনো কিছুর পুনর্জন্মকে আমরা রেনাইসেন্স বলতে পারি, অথবা আরো একটা বলতে পারি রিভাইভাল, পুনর্জীবিত, রিভাইভাল। অর্থাৎ রেনাইসেন্স শব্দের অর্থ হলো রিভার্ট বা রিভাইভাল। এবার দেখেন ইংল্যান্ডে কিন্তু রেনেসা হয়। ইংল্যান্ডে রেনেসা হয় হলো 1500 সালের দিকে। একটু লিখে নেন, ইংল্যান্ডে রেনেসা হয়, সেই রেনেসা হয় হলো 1500 সালের দিকে। অর্থাৎ এরপরে দেখেন এই রেনেসান্সের যুগকে আপনি যদি বলেন যে রিডিসকভারি অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অফ গ্রিস অ্যান্ড রোম। অর্থাৎ রেনেসান্সের যুগকে আপনি প্রাচীন গ্রিস এবং যে রোম ছিল, প্রাচীন গ্রিস এবং রোমের আপনি পুনর্জাগরণ বা পুনর আবিষ্কার, রিডিসকভারি বলতে পারেন। দেখেন রেনেসাঁ যুগের কতগুলো বৈশিষ্ট্য ছিল, ফিচার ছিল, একটু একটু করে দেখেন রেনেসাঁ যুগের কতগুলো বৈশিষ্ট্য। এই ফিচার গুলো একটু লিখে রাখেন, সবকিছু লেখা লাগবে না, শুধু এই ফিচার গুলো লেখেন। রেনেসাঁ যুগে মানুষের মধ্যে দয়া মায়া অর্থাৎ মমত্ববোধ ছিল, মানবিকতা ছিল, অর্থাৎ হিউম্যানিজমটা এই রেনেসাঁ যুগে বিদ্যমান ছিল। আর একটা হলো মুক্ত চিন্তা ছিল, অর্থাৎ ফ্রি থিঙ্কিং। এগুলো আমাদের এক্সামে আসতে পারে, এগুলো একটু নোট করেন। অর্থাৎ হিউম্যানিজম ছিল, ফ্রি থিঙ্কিং ছিল। আর একটা হলো জাতীয়তাবাদ ছিল, অর্থাৎ ন্যাশনালিজম। আরো একটা ছিল ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজম। এই চারটা জিনিস ছিল, হিউম্যানিজম, ফ্রি থিঙ্কিং, ন্যাশনালিজম এবং ইন্ডিভিজুয়ালিজম। ঠিক আছে? দেখেন অর্থাৎ এই যুগে আপনি ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার, অর্থাৎ আপনার সম্পদের প্রতি অপরিসীম মোহ এবং লোভ ছিল। লাভ ফর অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ এই এই রেনাইসেন্স যুগে এক অভিযান মানে অ্যাডভেঞ্চারের প্রতি একটা মোহ ছিল মানুষের। লাভ ফর ওন কান্ট্রি, অর্থাৎ তার নিজের দেশের প্রতি কি ছিল? স্বদেশ প্রেম ছিল। লাভ ফর বিউটি, অর্থাৎ এখানে কি সৌন্দর্যের প্রতি ভালোবাসা ছিল। লাভ ফর হিউম্যানিজম, লাভ ফর দ্য পাস্ট, অতীতের প্রতি ভালোবাসা ছিল। বুঝতে পারছেন? এই রেনেসাঁ যুগের এই বৈশিষ্ট্যগুলো আমাদের ছিল। তো মোটা দাগে আমরা এই চারটা ফিচার একটু জেনে রাখি। এখন দেখেন এই রেনেসাঁ যুগ আমরা প্রথমে কত বলেছি মনে আছে? 1500 থেকে কত? 1660। অর্থাৎ টোটাল কত বছর বলেন তো? 160 বছর। অর্থাৎ রেনেসাঁ যুগটা মোটামুটি 160 বছর। এই 160 বছর আবার তিনটা যুগে, তিনটা না, আমরা মোটামুটি চারটা যুগে বিভক্ত করি। একটা হলো এলিজাবেথিয়ান পিরিয়ড, একটু নোট করে নেন।
এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড পিরিয়ড আমি লিখলাম না, আপনারা লিখে রাখেন। এটা হলো 1558 থেকে 1603। আর একটা ছিল হলো জ্যাকোবিন পিরিয়ড। জ্যাকোবিন পিরিয়ড ছিল হলো 1603 থেকে 1625। 1603 থেকে 1625। আর একটা পিরিয়ড ছিল ক্যারোলিন পিরিয়ড। ক্যারোলিন পিরিয়ড ক্যারোলিন পিরিয়ডটা ছিল 1625 থেকে 1649। আর একটা ছিল কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ড ছিল হলো 1649 থেকে 1660। এই চারটা পিরিয়ড, অর্থাৎ রেনেসাঁ যুগ মূলত এই চারটা যুগে বিভক্ত। সো আমরা এই আজকে চারটা যুগ নিয়ে মূলত পড়াশোনা করব। তো প্রথমে আসি এলিজাবেথান পিরিয়ড। হ্যাঁ, কেউ প্রশ্ন স্যার, করছেন? এলিজাবেথ পিরিয়ডে এখানে 1558, তো এখানে আমরা তো শুরু করছি 1500 থেকে, তাহলে 1500 থেকে 1558 আচ্ছা পর্যন্ত আচ্ছা এই আচ্ছা, এক 58। মিনিট এক মিনিট এক এক মিনিট আমি একটু বলি, 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, আমি বলছি। দেখেন, প্রথম বিষয়টা হলো যে এই যে এলিজাবেথান পিরিয়ড, প্রশ্ন হলো 1500 সাল থেকে হলো না কেন, আমরা 1558 সালে থেকে ধরলাম কেন? আচ্ছা, প্রশ্ন হলো যে এই পিরিয়ডের নামটা কার অনুসারে? কুইন এলিজাবেথ ওয়ান অনুযায়ী, তাই তো? অর্থাৎ এলিজাবেথ এক, যিনি রানী এলিজাবেথ এক, ওনার নামকরণে এই যুগের নামকরণ করা হয়েছে। এখন রানী এলিজাবেথ জন্মগ্রহণ করেছিল কত সালে? 1533 সালে। একটু যদি আমরা দেখি, 1533 সালে এই এলিজাবেথ ওয়ান জন্মগ্রহণ করেছিলেন। তার মানে 1500 সাল হিসাবে আসছেই না। আচ্ছা, এখন তাহলে আমরা 1500 সাল থেকে হিসাব করছি কেন? আমরা তো চাইলে 1558 থেকে হিসাব করতে পারতাম। প্রশ্ন হলো এটা। আচ্ছা, দেখেন, একটা সাহিত্য একটা যুগ সৃষ্টি হয় আরো কিছু সংস্পর্শ দ্বারা। তো এই যুগের প্রভাব, অর্থাৎ এই যুগটা হয়তো তার নাম অনুসারে শুরু হয়েছিল, কিন্তু যুগটা কিন্তু আরো অনেক আগে থেকে শুরু হয়েছিল, 1500 সাল থেকে। মানে এই টোটাল যে রেনেসা যুগ, এই রেনেসা যুগটা হলো 1500 সাল থেকে শুরু হয়েছিল। এর কারণ হলো 1490 সালে ইতালির ফ্লোরেন্স নগরীতে সর্বপ্রথম কি হয়? রেনেসাটা শুরু হয়, রেনেসা বিপ্লবটা শুরু হয়। তার মানে ওই সময় থেকে আমরা, মানে আরো 10 বছর পিছিয়ে 1500 সাল থেকে এই যুগের হিসাবটা করা হয়েছে। কিন্তু এই যুগের ভিতর আরো যে চারটা সাল আছে, চারটা যুগ আছে, মানে এই রেনেসা বিপ্লবের সময়, এই চারটা বিপ্লবের শুরুর বিপ্লব যেটা, মানে শুরুর যে যুগ এলিজাবেথান পিরিয়ড, এইটা শুরু হয়েছিল 1558 সাল থেকে। এই জন্য আমরা ওই আগের যুগগুলো হিসাব করে রেনেসা বিপ্লবের কথা মাথায় রেখে এই 1500 সাল থেকে আমরা এই হিসাবগুলো করি। বুঝতে পারছেন? আরো কোনো প্রশ্ন আছে? না স্যার। না, প্রশ্নটা ভালো ছিল খুব। মানে আমরা 1500 সাল থেকে হিসাব করছি, তাহলে এখানে 1558 দিচ্ছি না, দিচ্ছি কেন? আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে এলিজাবেথ জন্মগ্রহণ করেন কত সালে? 1533 সালে। উনাকে একটা বিশেষ একটা উপাধিতে ডাকা হতো। একটু নোট করে নেন এটা, এটা পরীক্ষায় আসে। ভার্জিন কুইন। কেউ জেনে থাকতে পারেন, ভার্জিন কুইন বলা হয় ওনাকে। আচ্ছা, আপনাকে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ কোনটা, এই গোল্ডেন এজ কিন্তু হলো এলিজাবেথ পিরিয়ড। একটু লিখে নেন আপনারা, গোল্ডেন এজ, এলিজাবেথ এজ, এজকে কি বলা হয়? গোল্ডেন এজ, অর্থাৎ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা হলো এলিজাবেথান পিরিয়ড। আচ্ছা, এখন আসেন এই এই এজটা এজ এই এজটাকে একটা সুন্দর একটা রূপক অ্যালিগরিতে ডাকা হয়। সেটার নাম কি জানেন? এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। অর্থাৎ এই এজটাকে কখনো কখনো বলা হয়, একটু লিখে রাখেন, এটাও নোট করেন, এটাও এক্সাম আসে। এই এলিজাবেথ এজ, কিন্তু আমরা কিন্তু এলিজাবেথ এজে অলরেডি পড়া শুরু করে দিয়েছি। সো এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। তাহলে এলিজাবেথ এজে আমরা 3টা পয়েন্ট পড়বো। একটা হলো ভার্জিন কুইন পড়বো, রানী এলিজাবেথ ওয়ানকে ভার্জিন কুইন বলা হয়, এই এজটাকে গোল্ডেন এজ বলা হয়। আর একটা হলো এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, এই এজকে কখনো কখনো এটাও বলা হয়। আচ্ছা, এই যে আমরা রেনেসা একটু আগে পড়লাম, তাই না? এই রেনেসার যুগে রিলিজিয়ন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ধর্ম।
ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই যুগে খ্রিস্টানরা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, মানে মেইন স্ট্রিম দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো ক্যাথলিক, একটা হলো প্রটেস্ট্যান্ট। সো আমরা একটু একটু এগুলো একটু লিখি, এগুলো আমাদের এক্সামে আসে। একটা যুগ কি ক্যাথলিক যুগ, আর একটা হলো প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট। তো প্রথম কথা হলো ক্যাথলিক কারা? ক্যাথলিক হলো খ্রিস্টানদের ধর্মগুরুর নাম কি বলা হয়? পোপ। পোপ বলা হয় না? তো এই পোপ এর অনুসারী যারা, তাদেরকে ক্যাথলিক বলা হয়। এই ক্যাথলিক যুগকে আরো একটা নামে ডাকা হয়, যারা ক্যাথলিক তারা তাদেরকে আরো একটা নামে ডাকা হয়। সেটার নাম হলো, দেখেন, প্যাপিস্ট। অর্থাৎ পোপ অনুসারে যারা, তাদেরকে প্যাপিস্ট বলা হয়। অর্থাৎ পোপ এর অনুযায়ী, ধর্মগুরু যে পোপ তার অনুযায়ী এদেরকে ক্যাথলিক বা প্যাপিস্ট বলা হয়। আরেকটা হলো যারা এগেনেস্ট দ্য পোপ, অর্থাৎ পোপের বিরুদ্ধে। প্রোটেস্ট্যান্ট কারা? এগেনেস্ট দ্য পোপ। একটু লিখে নেন, এগেনেস্ট দ্য পোপ, অর্থাৎ পোপের বিরুদ্ধে চলে গেলেই তারা হলো প্রোটেস্ট্যান্ট। ইসলাম ধর্মে যেমন মেইন স্ট্রিম দুইটা ভাগ আছে না, শিয়া এবং সুন্নি। সো ওদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যেও দুইটা ভাগে আছে, একটা হলো ক্যাথলিক, একটা হলো প্রটেস্ট্যান্ট। আচ্ছা, একটা হলো এর বাইরেও, এর বাইরেও কিন্তু আরো একটা ভাগ তৈরি হয়। আপনারা জানেন কিনা এই ভাগটা? একটু লিখে নেন, অ্যাংলিক্যানিজম। এই টার্মটার নাম শুনেছেন কেউ কখনো? অ্যাংলিক্যানিজম। জি স্যার। বলেন এটা কি বোঝায়? সেটা ইংল্যান্ডের চার্চ অনুযায়ী চলবে, ইংল্যান্ডের। ওখানে এটা বলতে বোঝায় যে ওই সময় প্রাচীন ইংল্যান্ডে, ওই সময় ইংল্যান্ডের নিজস্ব কতগুলো চার্চ ছিল। এই চার্চ অনুসারে তাদের কতগুলো রীতিনীতি ছিল। ওই নীতি অনুসারে যেসব মানুষ তাদের ধর্ম পালন করত, তাদেরকে এই অ্যাংলিক্যানিজম বলা হতো। এটা কিন্তু ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের বাইরের হিসাব। সো জি এই স্যার, তিনটা এটা জিনিস আমরা রোমের দেখলাম। বাইরে, এটা ইংল্যান্ডের নিজস্ব চার্চ অনুযায়ী নিজস্ব, চলবে। অর্থাৎ এদের ধর্মটা অনেকটা নিজস্ব। যেমন আমাদের শিয়া সুন্নির বাইরেও কাদিয়ানি আছে না, আরো অনেক শাখা আছে। ইসলাম ধর্মের কথা বলছি, হিন্দু ধর্মেও এরকম আছে। সো প্রত্যেকটা ধর্মে এরকম নিজস্ব কিছু বিভাজন আছে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত অর্থাৎ দেখলাম যে এই রেনেসাঁ যুগে খ্রিস্টান ধর্মটা মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এখন এই যুগে এসে, অর্থাৎ এলিজাবেথ যুগে এসে ক- কতগুলো থিয়েটার তৈরি হয়। থিয়েটার বুঝেন তো? রঙ্গমঞ্চ বা নাটকের মঞ্চ, থিয়েটার। তো এলিজাবেথেন, এইগুলোকে বলা হয় এলিজাবেথেন থিয়েটার। তো আপনি একটু নোট করে নেন, লেখেন এই যুগের, অর্থাৎ এলিজাবেথিয়ান যুগের, এলিজাবেথান যুগের যে থিয়েটার ছিল, থিয়েটার এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য, অর্থাৎ এলিজাবেথান থিয়েটার এর বৈশিষ্ট্য। অর্থাৎ বৈশিষ্ট্যটা কি ছিল দেখেন, ওই যুগে, ওই যুগে কিন্তু কোনো ফিমেল রাইটার ছিল না। নো ফিমেল রাইটার, একটু লিখে রাখেন। আমি সংক্ষেপে লিখছি কারণ আপনি এটা মনে রাখেন, প্লাস আমাদের নোটসে থাকবে এগুলো ডিটেলস। নো ফিমেল রাইটার্স, অর্থাৎ ওই যুগে কোনো নারী লেখক ছিল না। এবং সব থেকে মজার বিষয় হলো, উইমেন ওয়ার নট অ্যালাউড টু অ্যাক্ট। নারীরা কি কোনো রকম, কোনো রকম অভিনয় করার অনুমতি ছিল না। এবং সেই সময় তাহলে নারীদের অভিনয়গুলো করতো কারা? দ্য বয়েজ প্লেড দ্য রোল অফ উইমেন। অর্থাৎ নারীদের যে রোল ছিল, এই রোলগুলো প্লে করতো কারা? ছেলেরাই। দেখেন, এলিজাবেথ ট্র্যাজেডির অন্যতম দুইটা বৈশিষ্ট্য ছিল। একটা হলো তারা প্রতিশোধ পরায়ণ ছিল, অর্থাৎ রিভেঞ্জ ছিল। তাদের রিভেঞ্জ নিতেই হইতো। এলিজাবেথেন পিরিয়ডে যে থিয়েটারগুলো হইতো, অর্থাৎ ওই সময় যে ট্র্যাজেডিগুলো হইতো, ওখানে দুইটা জিনিস ছিল। একটা হলো রিভেঞ্জ ছিল, প্রতিশোধ নিতই। আর একটা ছিল লাভ। একটা হলো রিভেঞ্জ, আর একটা ছিল লাভ। দুইটা জিনিস ছিল। এবং মানে প্রথম ইংলিশ থিয়েটার ওই যুগেই প্রথম এস্টাবলিশড হয়। কত সালে? 1576। ফার্স্ট ইংলিশ থিয়েটার ওয়াজ এস্টাবলিশড ইন দিস ইয়ার। অর্থাৎ 1576 সালে সর্বপ্রথম ইংলিশ থিয়েটার এস্টাবলিশড হয়। এটা লেখে রাখেন, ইংলিশ থিয়েটার, এই সালটা 1576 সালে ইংলিশ থিয়েটার প্রথম এস্টাবলিশড হয়।
লিখছেন, লিখে শেষ করছেন? আচ্ছা, এলিজাবেথিয়ান পিরিয়ডের বেশ কয়েকজন সাহিত্যিক আছেন। কয়েকজন সাহিত্যিক তো আমরা এগুলো এত ডিটেলস না বলি, আমরা মেন মেন পড়ায় চলে যাই। একটা হলো, তার মধ্যে একজন কথা বলি, থমাস নর্টন, নাম কেউ শুনছেন কিনা? থমাস নর্টন। জি আর স্যার। একজন ছিল থমাস স্যাকভিল। দুইজন, থমাস নর্টন আর থমাস স্যাকভিল। তো এরা দুইজন আবার কোলাবোরেটর ছিল, এই থমাস নর্টন আর থমাস স্যাকভিল দুইজন। অর্থাৎ কোলাবোরেটর বলতে কি বোঝানো হচ্ছে, তারা পরস্পর পরস্পরের সহযোগী ছিলেন। এবং মানে তাদেরকে আপনি ইংলিশ ট্রাজেডি, ইংলিশ যে ট্রাজেডি আছে তাদের পায়োনিয়ার্স বলতে পারেন। ইংলিশ ট্রাজেডি হয়তো বা শেক্সপিয়রের হাতে পরিপূর্ণতা পাই, কিন্তু মাথায় রাখবেন যে এই দুইজন, থমাস নর্টন এবং থমাস স্যাকভিল, এই দুইজন কি ছিলেন? পায়োনিয়ার ছিলেন, পথিকৃৎ বর্বরাক ছিলেন। স্যার। ঠিক আছে, এটা আমি এটা নোট করাচ্ছি না, কারণ এইগুলো হ্যান্ড নোটসে থাকবে। বুঝতে পারছেন? আমরা খাতায় সেই নোটগুলোই করব যেগুলো আমি মনে করব আপনার খাতায় নোট করা দরকার। আমার হ্যান্ড নোটসেও খুব বেশি থাকবে না, টেনশন করা নাই, কারণ আমি জানি লিটারেচার হাবিজাবি পড়ে কোনো লাভ নাই। আমার নোটসেও খুব প্রিসাইজ ভাবে থাকবে, তারপরেও খাতা আমি আরো বেশি প্রিসাইজ করে দিচ্ছি। আচ্ছা, সো এই যুগের শুরুতেই আমরা একজন বিখ্যাত ব্যক্তির নিয়ে আলোচনা করব। সেই ব্যক্তিটা হলো উইলিয়াম শেক্সপিয়র। এই যুগের প্রথম যে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো উইলিয়াম শেক্সপিয়র। ঠিক আছে, তো আমরা একটু এখানে নোট করি তাকে নিয়ে। উইলিয়াম শেক্সপিয়র, ওনার জন্মসাল কত? স্যার ফিফটিন 64 থেকে ফিফটি ফোর 3। 1616। 16 স্যার। 1616, ঠিক আছে মোটামুটি। শোনেন, এই শেক্সপিয়রের গুলো জন্ম মৃত্যু মনে রাখতে হবে, অন্য কারোর মনে রাখেন আর না রাখেন। যেমন নজরুল, রবীন্দ্রনাথ, এটা কি আপনাকে সবকিছু মনে রাখতে হয় না? তার বাংলা সাল থেকে শুরু করে সবকিছু মনে রাখতে হয়। তো শেক্সপিয়র হলো এরকম। আচ্ছা, তো শেক্সপিয়রকে আমরা প্রথমেই কি নামে ডাকতে পারি? আমরা সব থেকে আদর করে তাকে কি বলি? বার্ড অফ অ্যাভন, অ্যাভনের চারণ কবি। হ্যাঁ, রাইট। এটা হলো বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন মানে কি বলেন তো? অ্যাভনের চারণ কবি স্যার। অ্যাভনের কবি। অনেকে মনে করে বার্ড মানে পাখি, ওই বার্ড না। বার্ড অফ অ্যাভন লেখা রাখেন, একটু নোট করেন, তাকে কি বলা হয়? বার্ড অফ অ্যাভন, অর্থাৎ অ্যাভনের কবি। আচ্ছা, উনাকে আরো একটা সুন্দর ভাবে ডাকা হয়, সেটা হলো কিং উইথাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। লেখে রাখেন, কিং উইথাউট ক্রাউন কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়রকে। দেখেন, উনি ওনার জীবদ্দশায় নাটক লিখেছেন কতটা জানেন? প্লে লিখেছেন 37। 37, এর মধ্যে 25টা লিখেছে আবার বিফোর দ্য ডেথ অফ এলিজাবেথ। লিখে রাখেন, বিফোর দ্য ডেথ অফ, এটাও এক্সাম আসে এজন্য আমি লিখে দিচ্ছি, বিফোর দ্য ডেথ অফ এলিজাবেথ। অফ এলিজাবেথ লেখেন, এলিজাবেথ। আচ্ছা, উনার সনেট কয়টা টোটাল? ওনার সনেট হলো 154 খানা। 154টা উনি সনেট লেখেন। উনার ন্যারেটিভ পয়েমস কয়টা? 3টা। ন্যারেটিভ পয়েমস হলো 3টা। 3টা। এই এই নোটগুলো একটু করে নেন। আচ্ছা, শেক্সপিয়র ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। এটা 44তম বিসিএস এ একটা এসেছে। অর্থাৎ শেক্সপিয়র মূলত তার নাটকের জন্য বিখ্যাত। দ্য টেম্পেস্ট ইজ নোন অ্যাজ শেক্সপিয়র সোয়ান সং অর লাস্ট ওয়ার্ক। সোয়ান সং মানে কি? একটা ফ্রেজ, লাস্ট ওয়ার্ক, লাস্ট তাই তো? ওয়ার্ক। তো দ্য টেম্পেস্ট হলো তার কি? শেষ কাজ। টেম্পেস্ট শব্দের অর্থ কি? টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট, আমি শুধু এইটুকু লিখলাম। ঠিক আছে, টেম্পেস্ট শব্দের অর্থ কি বলেন তো? ভায়োলেন্ট স্টর্ম, দুরন্ত ঝড়। ভায়োলেন্ট স্টর্ম অথবা বাংলায় দুরন্ত ঝড়, টেম্পেস্ট। শেক্সপিয়র দেখেন লিভড, শেক্সপিয়র লিভড ডিউরিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ওয়ান, অর্থাৎ কুইন এলিজাবেথ ওয়ানের আমলে সে, শেক্সপিয়র বসবাস করে, বা তার কবি সাহিত্যের গুণাবলী ফুটে ওঠে।
দেখেন, হিজ প্লেস হ্যাভ 5 acts। তার নাটকগুলোর অঙ্ক কয়টা থাকে, অ্যাক্টস কয়টা থাকে? অ্যাক্ট বলতে অঙ্ক। কয়টা? 5টা। তার নাটকগুলো কয়টা পর্ব থাকে? 5টা অঙ্ক থাকে। দেখেন, শেক্সপিয়রকে কি বলা হয় বলেন তো? ইংল্যান্ডের সাপেক্ষে কি বলা হয়? ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। আমাদের ন্যাশনাল পয়েট কে? কাজী নজরুল ইসলাম। আর ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট শেক্সপিয়র। লেখেন, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। আচ্ছা, শেক্সপিয়র সম্পর্কে আরো একটু মজার তথ্য দিই। দেখেন, সবকিছু কিন্তু আমি লেখাচ্ছি না, কিছু জিনিস আপনি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, গল্পটা শুনেন, কাজে লাগবে। লিটারেচারের গল্প শুনতে হয়, কারণ আমি তো নোটস আপনাকে দিচ্ছি, আবার এখানে তো লেখাচ্ছি কিছু। কমেডি অফ এরর্স ওনার একটা বিখ্যাত লেখা আছেন। তো সেটার আবার বাংলা অনুবাদ আছে, অনুবাদ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম কি? ভ্রান্ত ভ্রান্তি ভ্রান্ত বিলাস। বিলাস। আরো একটা আছে, এ টেমিং অফ দ্য শ্রিউ, একটা নাটক, বিখ্যাত নাটক, খুবই বিখ্যাত। মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বুঝেন তো, যে বেশি কথা বলে। উম, তো এই ঝগড়া মুখরা করে। রমণী বশীকরণ লিখেছেন মুনির চৌধুরী। ওনার একটা বিখ্যাত নাটক আছেন ওথেলো, সবাই নাম শুনে থাকবেন। ওই নাটকে একটা চরিত্র আছে ডেসডেমোনিয়া। এই ডেসডেমোনিয়া হলো ওথেলোকে কি করে? বিয়ে করে। কিভাবে? পালায়ে। পালায়ে বিয়ে করে। এবং ওথেলো ডেসডেমিনাকে একটা রুমাল উপহার দেয়। এগুলো শুধু গল্পটা শুনে রাখেন, আসলে তো ডিটেলস পড়তে পারলে ভালো। দেখবেন যে অনেক সামারি পাওয়া যায়, যদি কৌতূহলবশত কখনো ইয়ে করেন, ওথেলো নাটকের সামারিটা পড়ে নেবেন। আজকাল নেটে ঘাটাঘাটি করলে একটু পাওয়া যায়। একটু পড়তে পারলে ভালো, আর পুরোটা যদি পড়তে পারেন তাহলে তো আরো ভালো। আচ্ছা, ওথেলো নাটকে ওথেলো ছিল একজন কি? মুর। ওথেলো নাটকে ওথেলো ছিলেন একজন মুর। এবার আসেন, উইলিয়াম শেক্সপিয়ারের দুইটা বিখ্যাত নাটক আছে। একটা হলো কি? দ্য টেম্পেস্ট। আর একটা হলো দ্য মিড সামার্স নাইটস ড্রিম। দ্য মিড সামার নাইটস ড্রিম। এবার আসেন যে এই যে ওই সময় জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার কি বলেন তো? স্যার রোমের জুলিয়াস সম্রাট সিজার স্যার। রোমান সম্রাট, তাই তো? জুলিয়াস সিজার মূলত হলো রোমান সম্রাট, প্রায় 2000 বছর আগের কথা। এবার দেখেন, শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটক আছে, সেটা কি? হ্যামলেট। এই হ্যামলেট নাটকটা হলো, অনেকেই ধারণা করেন যে থমাস কিড আছেন, এই থমাস কিডের একটা বিখ্যাত নাটক আছেন দ্য দ্য স্প্যানিশ স্প্যানিশ ট্রাজেডি। ট্র্যাজেডি। দ্য স্প্যানিশ ট্রাজেডির অনুকরণে এই হ্যামলেট নাটকটা উনি লেখেন। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আসলে তথ্যের শেষ নাই, এজন্য আমি খুব বেশি মানে ইম্পর্টেন্ট তথ্যগুলো বলবো, কারণ এখানে অনেক তথ্য আছে। এগুলো আমরা একটু আমাদের নোটস দেখে পড়াশোনা করলেই চলবে। তো এখানে আমরা দুইটা বিষয় বলি। শেক্সপিয়রের যে 38টা নাটক আছে, এই নাটকটাকে আপনি মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারেন। একটা হলো কমেডি, একটা হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? বিয়োগ আন্তক, অর্থাৎ বিয়োগ বা দুঃখ, বিয়োগ টাইপের। আর একটা হলো ট্রাজিক কমেডি। একটা হলো কি? ট্রাজিক কমেডি। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি ট্রাজেডির কথা বলি, শেক্সপিয়রের যে ট্রাজেডিগুলো আছে, কয়েকটা ট্রাজেডির নাম বলেন তো। একটু একটু আমরা খাতায় নোট করি। শেক্সপিয়রের কয়েকটা ট্রাজেডির কথা বলি। একটা হলো কি? ম্যাকবেথ। হ্যামলেট। খুব ইম্পর্টেন্ট। ম্যাকবেথ আগে লেখেন। ম্যাকবেথ আগে লেখেন। তারপরে কি লিখবেন? হ্যামলেট। আর একটা কি লিখবেন? ওথেলো। মানে যেগুলো আমাদের একদম না জানলেই না, ওথেলো। আর একটা কি জানবেন বলেন তো? কিং লিয়ার। কিং লিয়ার। আর একটা পড়বেন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। তারপরে আরো পড়তে পারেন রোমিও অ্যান্ড জুলিয়েট, তারপরে কোরিওলেনাস, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। অনেকগুলো আছে। তো এই ট্রাজেডি গুলা আমাদের নোটসে থাকবে, আমরা এগুলো মোটামুটি মুখস্থ করব। দেখেন, এই শেক্সপিয়রের কতগুলো মানে কমেডি থেকে কতগুলো ফেমাস কোটেশন আছে, এই কোটেশন গুলো আমাদেরকে একটু পড়তে হবে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন হলো অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আর একটা আছে অ্যাজ ইউ লাইক ইট, তাই না?
এরকম বিভিন্ন কোটেশন আছে। এই কোটেশনগুলো আসলে আমাদেরকে পড়তে হবে। তার কতগুলো হিস্টোরিজ আছে, প্রায় 10টার মতো হিস্ট্রি আছে। এই হিস্ট্রিজের মধ্যে একটা হলো কিং জন, রিচার্ড 2, হেনরি 4, হেনরি 5, হেনরি 6, রিচার্ড 3, হেনরি 8, এরকম বেশ কিছু হিস্ট্রি নিয়ে তার লেখা আছে। তো শেক্সপিয়রের টোটাল যে লেখা আছে এগুলো আপনারা একদম নোটস দেখে মুখস্থ করে ফেলবেন। তবে কতগুলো বিষয় একটু আলাদা করে মনে রাখবেন। যেমন তার যে ন্যারেটিভ পয়েমস ছিল, এই ন্যারেটিভ পয়েমস কয়টা কয়টা বলেছিলাম মনে আছে? 3টা স্যার। তিনটা। তিনটা বলেছিলাম। তো এই তিনটার মধ্যে একটা বলেন তো, একটা খুব ইম্পর্টেন্ট ন্যারেটিভ পয়েমস, যেটাকে কাব্যগ্রন্থ বলতে পারি, নাম কি? ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস প্রায় 1593 সালে এটা রচনা করেন উনি। এবং উনি এইটাকে উৎসর্গ করেন তৎকালীন আর্ল অফ সাউথহ্যাম্পটনকে। এই কাব্যগ্রন্থ সম্পর্কে শেক্সপিয়র নিজেই বলছেন এটা একটা ব্যাড হারভেস্ট, আনপলিশড লাইন। অর্থাৎ ওইটা, এই ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এটা কিন্তু শেক্সপিয়রের নিজেরই পছন্দ হয় নাই। কিন্তু এইটা দিয়েই কিন্তু শেক্সপিয়রের কবি হিসেবে যে খ্যাতি, এটা কিন্তু ছড়ায় পড়ে, যদিও শেক্সপিয়র নিজেই এটাকে পছন্দ করে নাই। তো এই মোটামুটি আমরা শেক্সপিয়রের আমলনামা বলতে পারি। এবার আসেন, আমরা যদি এই শেক্সপিয়রের পরে এই যুগের আরো একজন বিখ্যাত কবির কথা বলি বা লেখকের কথা বলি, সেটা হলো এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার, একটু নোট করেন। স্পেন্সার, এডমন্ড স্পেন্সার হলো 1552 সালে কোথায় জন্মগ্রহণ করেন? লন্ডনে জন্মগ্রহণ করেন। উনি কিন্তু ক্যামব্রিজে পড়াশোনা করেছিল। এবং উনাকে বলা হয় পয়েটস অফ পয়েট। জানেন এটা? পয়েটস অফ পয়েট লেখে রাখেন, পয়েটস অফ পয়েট, কবিদের কবি। দেখেন, এখন কথা হলো যে উনাকে কবিদের কবি বলা হয় কেন, জানেন এটা? স্পেন্সারের লেখার পরে অনেক কবি, তৎকালীন সমাজের অনেক কবি তাকে অনুসরণ করেছিল। স্পেন্সারিয়ান স্ট্যান্ডার্ড স্যার আবিষ্কার করেন। তাকে অনেকেই তাকে অনুসরণ করেছিল। তো এই জন্য তাকে বলা হয় পয়েটস অফ পয়েট। এবং ওনাকে আরো একটা বিষয় বলা হতো, সেটা হলো কোর্ট পয়েট। লেখে রাখেন, কোর্ট পয়েট। তাকে কি বলা হতো? কোর্ট পয়েট বলা হতো। এবং ওনাকে বলা হয় রেনাইসেন্স, এই যে যে রেনাইসেন্স আছে, দ্য চাইল্ড অফ রেনাইসেন্স অ্যান্ড রিফরমেশন। অর্থাৎ এই রেনাইসেন্সের শিশু বলা হয় এডমন্ড স্পেন্সারকে। ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, সেটা হলো দ্য শেপার্ডস ক্যালেন্ডার। দ্য শেপার্ডস ক্যালেন্ডার। এবং উনি এটা উৎসর্গ করেন এসপি সিডনিকে, অর্থাৎ স্যার ফিলিপ সিডনিকে। বুঝতে পারছেন? তো এই এডমন্ড স্পেন্সারের কয়েকটা বিখ্যাত লেখা আছে, তার মধ্যে একটা হলো ওই যে দ্য শেপার্ডস ক্যালেন্ডার, একটা হলো দ্য ফেরি কুইন, একটা হলো অ্যামোরেট্টি, একটা হলো অ্যাস্ট্রোফেল। এই কয়েকটা সাহিত্য তার খুব ইম্পর্ট্যান্ট এবং তার গুরুত্বপূর্ণ লেখনী। এবং এডমন্ড স্পেন্সারের পরে ওই সময়ে আরো একজন বিখ্যাত কবি সাহিত্যিকের দেখা আমরা পাই। তিনি হলো বেন জনসন। ওনার নাম কি? বেন জনসন। জনসন বানানটা ভুল হয়েছে, একটু কাটেন। বেন জনসন। দেখেন, এই যে বেন জনসন আছে, বেন জনসন, ওনাকে কি বলা হয় বলেন? জানেন এটা? ওনার একটা উপাধি আছে, সেটার নাম হলো পোয়েট লরেট। ওনাকে বলা হয় পোয়েট লরেট। এবং উনি হলো ফার্স্ট গ্রেট নিউ ক্লাসিস্ট অ্যান্ড কল্ড কমেডি অফ হিউমার, অর্থাৎ ওনাকে কমেডি অফ হিউমার বলা হয়। এবং প্রথম গ্রেট যে নিউ ক্লাসিস্ট, অর্থাৎ ওই সময়কার বিভিন্ন অর্থ ব্যবস্থা বলেন বা কবি সাহিত্যে বলেন, ক্লাসিক যে কবি, অর্থাৎ ক্লাসিস্ট, প্রথম নিউ ক্লাসিস্ট, গ্রেট নিউ ক্লাসিস্ট বলা হয় এই বেন জনসনকে। আরেকটা বিষয় হলো যে দেখেন, শেক্সপিয়র এই বেন জনসনের একটা নাটক আছে, এভরি ম্যান ইন হিজ হিউমার। এই নাটকটা কেন? বেন জনসনের একটা বিখ্যাত নাটক আছে, এভরি ম্যান, লেখেন এভরি ম্যান ইন হিজ হিউমার।
ইন হিজ হিউমার। এই যে এভরি ম্যান ইন হিজ হিউমার, এই নাটকের একটা অভিনেতা ছিলেন হলো শেক্সপিয়র। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই বেন জনসনের পরে আমরা আরো একজন কবি সাহিত্যিকের পাই ওই সময়ে, তার নাম হলো জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার, আমি তার জন্মসাল বলছি, তবে তার জন্মসাল ইম্পর্টেন্ট না, সবার জন্মসাল এত পড়ার দরকার নাই। তার জন্মসাল হলো 1580 সাল এবং মৃত্যুবরণ করেন 1625 সাল। বুঝতে পারছেন? তো এই এলিজাবেথিয়ান যুগের একজন বিখ্যাত কবি ছিলেন জন ওয়েবস্টার। এবং এনার সাথে আরো কয়েকজন ছিলেন, তার মধ্যে জন ডন আছে, রবার্ট হেরিক আছে, জর্জ হারবার্ট আছেন। তো উনার একটা বিখ্যাত একটা নাটক আছে, নাটকটার নাম হলো দ্য ডাচেস অফ মেলফি। দ্য ডাচেস অফ মেলফি। এই চরিত্র, এখানে আবার কয়েকটা চরিত্র আছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো বোসোলা, একটা হলো ফার্ডিন্যান্ড, একটা হলো কার্ডিনাল, তিনটা। বোসোলা, ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল কোন নাটকে? দ্য ডাচেস অফ মেলফি। একটু লিখে দিতে পারেন। জন ওয়েবস্টারের একটা বিখ্যাত নাটক, সেটা হলো দ্য ডাচেস অফ, টি হবে না, দ্য ডাচেস, দ্য ডাচেস অফ মেলফি। ঠিক আছে? আচ্ছা, এই জন ওয়েবস্টারের পরে আরো একজন বিখ্যাত লেখক আসেন ইংরেজি সাহিত্যে, ফ্রান্সিস বেকন। অনেকেই তার নাম শুনে থাকবেন, ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন সাহিত্যিক ছাড়াও ওনার আরো একটা পরিচয় আছে, বলতে পারবেন কে? কে বলতে পারবেন? মানে উনি তো সাহিত্যিক, তবে সাহিত্যিকের ভিতরে ওনার একটা মানে আলাদা একটা পরিচয় আছে। যেমন ধরেন আপনি মানে শেক্সপিয়রকে কি বলতে পারেন? গ্রেট ড্রামাটিস্ট। তো ফ্রান্সিস বেকনকে একটা বিখ্যাত একটা মানে উম, বিশেষণ দ্বারা আপনি ওনাকে আখ্যায়িত অ্যাসেইস্ট। করতে পারেন। ফাদার এসে, অফ এসেইস্ট। রাইট, ফাদার অফ এসেইস্ট, ঠিক আছে। কিন্তু উনি হলো বিখ্যাত একজন এসেইস্ট, পথিকৃৎ, পায়োনিয়ার্স বলা যায়। ঠিক আছে? তো যেহেতু উনি পায়োনিয়ার, তাহলে আপনি ফাদার অফ এসে বা বলতে পারেন এই ফ্রান্সিস বেকনকে, লিখে নিতে পারেন প্রবন্ধের জনক অথবা ফাদার অফ এসে। শুধু এসে না, প্রস, এসে বা প্রস দুইটারই, এসে বা প্রস এই দুইটারই ফাদার হলো এই ফ্রান্সিস বেকন। আচ্ছা, ফ্রান্সিস বেকনের আরো একটা পরিচয় আছে, বলেন। ফ্রান্সিস বেকন একজন ইংলিশ ফিলোসোফার, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইংলিশ ফিলোসোফার। যেমন আমাদের একজন সাহিত্যিক ফিলোসোফার, বলতে পারবেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ফ্রান্সিস বেকন একজন স্টেটসম্যান ছিলেন, একজন স্টেটসম্যান ছিলেন ওই সময় প্রাচীন ইংল্যান্ডে। উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, একজন জুরিস্ট ছিলেন, একজন ওরাটর ছিলেন এবং একজন অথর, লেখক ছিলেন। এবং আপনি চিন্তা করতে পারবেন না, উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন এবং লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড হিসেবে কাজ করেছেন। উনি যে স্টেটসম্যান ছিলেন, শুধু যে সেই স্টেটসম্যান না, উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন এবং লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ফ্রান্সিস বেকন সাহেব। তো উনার অনেকগুলো লেখা আছে, ওয়েল নন ওয়ার্কস। আমরা সবই নোটসে থাকবে, আমি অত কিছু বলবো না, ডিটেলস বলবো না। আমি শুধু কয়েকটার কথা বলি। একটা হলো অফ ট্রুথ, একটা হলো অফ ডেথ, একটা হলো অফ রিভেঞ্জ, অফ অ্যাডভার্সিটি। ওনার ম্যাক্সিমাম লেখাতেই অফ যুক্ত আছে, ওনার ম্যাক্সিমাম লেখাতেই কিন্তু অফ যুক্ত থাকে। অফ যুক্ত নাই কোনটা? একটা লেখার নাম লিখে রাখেন, নোভাম অর্গানাম। অর্গানাম, নোভাম অর্গানাম, এটার নাম, এটা মানে ল্যাটিন ভাষায় লেখা, তো এটার নাম হলো নিউ মেথড, ইংলিশে বললে নিউ মেথড। আরো একটা আছেন যেটা অফ বাদে, সেটা হলো দ্য নিউ অ্যালান্টিস। দ্য নিউ অ্যালান্টিস, এই দুইটা আলাদা করে লিখে রাখেন। ফ্রান্সিস বেকনের বেশ কতগুলো কোটেশন থাকবে, হ্যান্ড নোটসে আপনারা পাবেন। এই কোটেশন গুলো একটু পড়ে ফেলবেন। ঠিক আছে?
আচ্ছা, এখন আসেন আমরা আরো একটা টার্ম নিয়ে পড়াশোনা করব। সেটা হলো, আমাদের প্রশ্ন এখান থেকে সবসময় আসবে, বিসিএস এ সবসময় এখান থেকে প্রশ্ন আসবে, ইউনিভার্সিটি উইটস। উইটস মানে জানেন তো নাকি? স্যার এখানে মার্লোকে বাদ দিয়ে আচ্ছা, ইউনিভার্সিটি উইটস বুঝেন তো? উইটস মানে কি? স্যার বুদ্ধিজীবী টাইপ কিছু একটা। স্কলার বা জ্ঞানী, কলার জ্ঞানী। জ্ঞানী বা স্কলার। তো এই এলিজাবেথান পিরিয়ডের একদল ইয়াং ড্রামাটিস্ট ছিলেন, এবং ফ্যামফ্লিটিয়ার্স, অর্থাৎ ফ্যামফ্লিটিয়ার্স শব্দের অর্থ হলো মানে ছোট ছোট যে বই আছে সেই বই রচনা করত। এই একদল ইয়াং ড্রামাটিস্ট এবং এই ছোট ছোট বই রচনা করতেন ফ্যামফ্লিটিয়ার্স যারা, ইনারা। এবং তারা সবাই অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তাদের মধ্যে একটা কমন মিল আছে। কমন মিলটা কি? তারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্কলার বা মেধাবী স্টুডেন্ট ছিলেন। তারা এই ইউনিভার্সিটি উইটসের যেসব লেখক মানে কবি সাহিত্যিক ছিলেন, তারা অনেক বিখ্যাত নাটক রচনা এবং মঞ্চস্থ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। দেখেন, এই ইউনিভার্সিটি উইটস হলো, এগুলো নিয়ে একটু মতান্তর আছে। মতান্তরের মধ্যেও আমরা একটু বলি, এই টোটাল আছে কতজন? 7 জন। এইটা একটু আপনারা নোট করবেন, এই 7 জনের তথ্যটা একটু নোট করবেন। তার মধ্যে একজন হলো ক্রিটোফার মার্লো। আমি ডিটেলস নাম না লিখলাম, আমি মার্লো লিখলাম, কারণ আমাদের নোটসে ডিটেলস থাকবে। ক্রিটোফার মার্লো। আর একজন কে ছিলেন? থমাস কিড। কে ছিলেন? থমাস কিড। আর একজন ছিলেন জন লিলে। জন লিলে। আরেকজন ছিলেন জর্জ পিল। শুধু পিলটা মনে রাখেন, জর্জ পিল। আর একজন ছিলেন রবার্ট গ্রিন। রবার্ট গ্রিন, এই গ্রিনের সাথে ই যুক্ত আছে, গ্রিন। আর একজন আছেন ন্যাশ, থমাস ন্যাশ। আর একজন থমাস লজ। অর্থাৎ এই 7 জন ব্যক্তি ছিলেন ইউনিভার্সিটি উইটস, মনে রাখবেন। তো তার মধ্যে আমরা প্রথমে যদি ক্রিটোফার মার্লোর কথা আসি, এই দিকে আসেন। ক্রিটোফার মার্লো, জাস্ট মুখ শুনেন, এগুলো নোটসে থাকবে, একটু গল্পটা শুনেন। ওনার জন্মসাল ছিলেন, মানে জন্মস্থান ছিল হলো ক্যান্টারবারি, ইংল্যান্ডের ক্যান্টারবারিতে। 1564 বা 65 সালের দিকে ওনার জন্ম হয়। ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। অর্থাৎ ইংলিশ সার্থক যে ট্র্যাজেডি, তার জনক বলা হয় এই ক্রিটোফার মার্লোকে। এবং উনি একজন, বুঝতেই পারছেন, ইউনিভার্সিটি উইট ছিলেন এবং ইউনিভার্সিটি উইটদের লিডার ছিলেন। যদি প্রশ্ন হয় এরকম যে ইউনিভার্সিটি উইটসদের লিডার কে ছিলেন, তাহলে আপনি ক্রিটোফার মার্লোকে বলবেন। এবং সব থেকে মজার, সরি মজার না, আসলে খুব দুঃখের বিষয় যে উনি মাত্র 29 বছর বয়সে ছুরির আঘাতে মারা যান। দুর্বৃত্তের ছুরির আঘাতে উনি মারা যান মাত্র 29 বছর বয়সে। এবং মানে এই কিটোসর মাল্লোর একটা বিশাল অবদান আছে ব্লাঙ্ক ভার্সের ক্ষেত্রে। নাটকে যে ব্লাঙ্ক ভার্স আছে, এই ব্লাঙ্ক ভার্সের প্রথম সার্থক প্রবর্তন করেন উনি। যেমন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ আছে না, এটাকে প্রবর্তক করেন মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পেরেছেন? তো এই মার্লো অর্থাৎ থমাস মার্লো, দেখেন খুব অল্প বয়সে উনি বেশ কতগুলো বিখ্যাত লেখা। তার মধ্যে একটা বিখ্যাত ট্র্যাজেডির নাম বলতে পারবেন? ডক্টর ডক্টর ফাস্টাস। ফাস্টাস। খুব ইম্পর্টেন্ট, মানে একদম মোরালিটি প্লে, একদম টোটালি মোরালিটি প্লে। এবং এটার কিন্তু একটা পুরো নাম আছে। আসলে তো আমরা ডক্টর ফাস্টাস খুব সংক্ষেপে বলে ফেলি, এটা পুরো একটা নাম আছে, বলতে পারবেন? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি দ্য অফ দ্য ট্র্যাজিক্যাল লাইফ হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ডক্টর ফাস্টাস। ফাস্টাস। এই ফাস্টাসকে রেনাইসেন্সের হিরো বলতে পারবে না। রেনাইসেন্সের যে হিরো, এই হিরো হলো এই ডক্টর, মানে ফস্টাসকে। অর্থাৎ এই ডক্টর ফস্টাসে ফস্টাসকে কি বানাই? রেনাইসেন্সের হিরো বানাই। আরো একটা বিখ্যাত নাটক আছে দ্য জিও অফ মাল্টা। দ্য জিও অফ মাল্টা। এবং অনেকেই ধারণা করেন এই দ্য জিও অফ মাল্টা পড়ার পরে শেক্সপিয়র দ্য মার্চেন্ট অফ ভ্যানিস লেখেন। দ্য মার্চেন্ট অফ ভ্যানিস লেখেন।
এরপরে আমরা যদি বলি থমাস কিড সম্পর্কে, এই যে 2 নম্বরে আমাদের ইউনিভার্সিটি উইটসের থমাস কিড। থমাস কিড উনি একজন মানে ইউনিভার্সিটি উইট, এবং থমাস কিডকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। একটু নোট করেন, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি, ইংলিশ রিভেঞ্জ, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি এই থমাস কিড। এবং তার একটা বিখ্যাত নাটক আছে কি, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটা পড়ে অনেকেই ধারণা করেন শেক্সপিয়ার তার কি হ্যামলেট লিখেছিলেন। আচ্ছা, বাকি ইউনিভার্সিটি উইটস সম্পর্কে অত ডিটেলস পড়ার দরকার নেই, শুধু পড়ে রাখবেন যে ইনারা ইউনিভার্সিটি ডিটেলস ছিলেন, ইউনিভার্সিটি উইটস ছিলেন। এবার আসেন আমরা একদম এলিজাবেথেন পিরিয়ডের পরে আমরা জ্যাকোবিন পিরিয়ডে চলে যাচ্ছি। একদম আমাদের এলিজাবেথেন পিরিয়ডে আর কিছু পড়ার দরকার নাই, অতিরিক্ত পড়াশোনা করার দরকার নাই লিটারেচারে বিশেষ করে। জ্যাকোবিন পিরিয়ড অর্থাৎ যা পড়বেন সেটা যেন মনে থাকে এবং কাজের পড়া পড়বেন। জ্যাকোবিন পিরিয়ড, আচ্ছা এই যে এই জ্যাকোবিন পিরিয়ড মূলত কার নাম অনুযায়ী বা কার রাজত্ব বোঝায়? জেমস ওয়ান, কিং রাজা জেমস ওয়ান, লেখেন রাজা জেমস ওয়ান, এই রাজত্বকালটা বোঝায়। এই সময় দেখেন ইংরেজি সাহিত্য আরো কি অ্যারিস্টকেটিক একটা রূপ লাভ করে, অভিজাত রূপ লাভ করে, এবং একই সাথে তাদের যে ডার্কনেস ছিল, ইংরেজি সাহিত্যের যে ডার্কনেস ছিল, অন্ধকার যে দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু ফুটাইয়ে তোলে। এই সময়ে সাহিত্য সামাজিক অবক্ষয় এবং আপনার যে রেভলিউশন ছিল, এই রেভলিউশন সম্পর্কে কি ছিল, সচেতন ছিল। অর্থাৎ এই সময়কার সাহিত্য হলো রেভলিউশন নিয়ে সচেতন ছিল। জ্যাকোবিন এজে অনেক নাটক এবং গদ্য লেখা হয়েছে। এই জ্যাকোবিন এজের একজন বিখ্যাত কয়েকজন লেখক হলো, আপনি শেক্সপিয়ারকেও কিছুটা জ্যাকোবিন এজের মধ্যে দিতে পারেন, এবং জনসন। এছাড়াও দেখেন জন ডন আছে, ফ্রান্সিস বেকন আছে, থমাস মিডলটন আছে। অর্থাৎ এই যে এলিজাবেথ পিরিয়ডের কিছু কবি সাহিত্যিক আছেন তাদেরকেও আপনারা জ্যাকোবিন পিরিয়ডে দিতে পারেন। তার মধ্যে একজন হলো জন ডনের একটা বিখ্যাত লাইন আছে, কেউ বলতে পারবেন? জন ডন, একটা অধ্যায় আছে এটা এটা আর কোয়ান্টাম বলে আমার কাছে আছে, কোয়ান্টাম বলে দরকার নেই। দোহাই লাগে তোমার স্যার, তারপরে মৌলিক এবং ভালোবাসতে দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস আছে শিশুর কবিতা, আমাদের এখানে জন ডনের শেষের একটা কবিতা শেষ করি। ব্যবহার করে, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা আবার রবীন্দ্রনাথ ঠাকুর একটা অনুবাদ করেন। অনুবাদটা কি করেন, দোহাই তোদের এতটুকু চুপ কর, ভালোবাসিবার তরে দে আমারে অবসর। মনে রাখবেন জন ডনের একটা বিখ্যাত কবিতা। এই ম্যাক্সিমাম জায়গায় এইটাই আসে পরীক্ষায়। ও জন ডন সম্পর্কে মূলত হলো 2টা তথ্য আসে। এই 2টা তথ্য দেখবেন যে একটা হলো ওই যে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, আর একটা হলো এটা এটা আবার কোথায়, দা ক্যানোনিজেশন, ক্যানোনিজাইজেশনে উনি এই কবি লাইনটা বলেন। এবং ওনাকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমি আবার বলি ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো ওনার কয়েকটা কবিতা আছে, যেমন দ্য এক্সটেসি, দ্য সানরাইজিং, ক্যানোনাইজেশন, দ্য গুড মরো, বেশ কয়েকটা, লাভস গ্রোথ, এরকম কয়েকটা কবিতা আছে, এগুলো আমরা পরীক্ষার জন্য পড়ব। আরেকজন বিখ্যাত এই জ্যাকোবিন পিরিয়ডের আরো একজন বিখ্যাত কবি আছেন, তার নাম হলো অ্যান্ড্রিউ মার্ভেল। তার সম্পর্কে খুব বেশি তথ্য জানা লাগবে না, একদম বেসিক তথ্য আমরা জানবো। অ্যান্ড্রিউ মার্ভেল, উনি হলো, ওনার সব থেকে বড় পরিচয় কি জানেন, উনি মহাকবি যে জন মিল্টন ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার সব থেকে বড় পরিচয় হলো মিল্টনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং জন ডনের অনুসারী ছিলেন। ওনার একটা বিখ্যাত একটা লেখা হলো দ্য গার্ডেন, লেখেন দ্য গার্ডেন, অ্যান্ড্রিউ মার্ভেল। এটা পরীক্ষায় প্রায় প্রায় আসে, দ্য গার্ডেন। আরেকজন লেখকের কথা আমরা যদি বলি, জর্জ হারবার্ট। আরেকজন লেখকের নাম কি, জর্জ হারবার্ট। জর্জ হারবার্ট কি কি ছিলেন বলেন? উনি ধর্মযাজক স্যার।
আচ্ছা, উনি কিন্তু ইংলিশ পয়েট, কিন্তু উনি কিন্তু মূলত ইংলিশ না, উনি ওয়েলস বর্ণ, অর্থাৎ ওয়েলস, ইংল্যান্ডের পাশে যে ওয়েলস আছে, ওয়েলসে জন্মগ্রহণ, মানে ওয়েলস বংশোদ্ভূত ইংলিশ পয়েট। এবং জর্জ হার্বার্ট একজন কি ছিলেন, রিলিজিয়াস পয়েট। ওনার সব থেকে বড় পরিচয়, অর্থাৎ আমাদের এক্সামে যেটা বেশি আছে, ওনাকে বলা হয় রিলিজিয়াস পয়েট। লেখা রাখেন, নোট করেন, রিলিজিয়াস পয়েট। ওনার দুইটা বিখ্যাত কবিতা আছে, একদম এই দুইটাই পরীক্ষায়, এই তথ্য তিনটাই আসে। একটা হলো রিলিজিয়াস পয়েট, আর দুইটা কবিতা। সেই কবিতার একটার নাম কি, ইস্টার উইংস। ইস্টার উইংস লেখা রাখেন। আর একটা কি, দা কলার। দা কলার। এই দুইটা তিনটা তথ্য আসে এই জর্জ হার্বার্ট সম্পর্কে, একটু নোট করে নেন। আচ্ছা, এক মিনিট, এক মিনিট একটু ইয়ে করেন, এক মিনিট। আচ্ছা, আসেন, এই দেখেন, আমরা জ্যাকোবিন পিরিয়ডের পরে, আচ্ছা জ্যাকোবিন পিরিয়ডের পরে একটা হলো ক্যারোলিন পিরিয়ড আসে। ক্যারোলিন পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ডে খুব অল্প পড়াশোনা আছে, আমি জাস্ট একটু করে বলে দিলেই আপনারা এটা পারবেন। এটাতে এত বেশি ইনফরমেশন নাই। ক্যারোলিন পিরিয়ড অর্থাৎ ইনফরমেশন নাই বলতে কি, আমাদের যেটা প্রয়োজন ততটুকুই আমরা পড়বো, এর বাইরে পড়বো না। পড়লে তো অনেক কিছু আছে। ক্যারোলিন এজ বলতে কোন রাজার এজ কে বোঝানো হয়? চার্লস ওয়ান। চার্লস ওয়ান। চার্লস ওয়ান আসে, চার্লস ওয়ান। ঠিক আছে। এবং এই যুগের সব থেকে একটা মজার বিষয় হলো, এই যুগে হলো লেখাগুলো ছিল সব থেকে পরিশুদ্ধ, বিশুদ্ধ লেখা ছিল, এবং অ্যারিস্টকেটিক লেখা, অভিজাত, অভিজাত টাইপের লেখা ছিল। এবং এই যুগে যে নাটক ছিল, এটা হলো অনেকটা এলিজাবেথ পিরিয়ডে যে ট্র্যাডিশনটা ফলো করা হতো না নাটকে, সেইগুলো এই যুগে হইতো। এবং এই যুগে সব থেকে বিখ্যাত লেখককে, অনেকেই তো আছেন, বেন জনসন আছেন, আনডাউটলি বেন জনসন ওই সময়কার খুব বিখ্যাত। আরেকজন আছেন বিখ্যাত, কে বলেন তো? আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, রবার্ট হেরিক। রবার্ট হেরিক আমাদের জন্য বিখ্যাত কেন? আমরা ছোটবেলায় ইন্টারমিডিয়েটে আমরা একটা কবিতা পড়েছিলাম, ড্যাফোডিলস, লেখককে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকটা ছিল টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস, সেটা লেখক হলো রবার্ট হেরিক। রবার্ট হেরিক। তো রবার্ট হেরিক আমাদের জন্য এই তথ্যের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এই এই যুগেরই এই যুগ এই যুগেরই একজন কবি ছিলেন জন মিল্টন। জন মিল্টন, জন মিল্টন। আচ্ছা দেখেন, এই জন মিল্টন, ওনাকে কি বলা হয় বলেন তো? এপিক পয়েন্ট। এপিক পয়েন্ট, রাইট, অ্যান ইংলিশ এপিক পয়েন্ট। এপিক পয়েন্ট অর্থাৎ ইংলিশ এপিক পয়েন্ট বলা হয় এই জন মিল্টনকে। জন মিল্টন হলো মূলত গ্রেট মাস্টার অফ ব্লাঙ্ক ভার্স। ওই যে ব্লাঙ্ক ভার্সের কথা বললাম না, এই ব্লাঙ্ক ভার্সের গ্রেট মাস্টার কে? জন মিল্টন। এবং ওনার সব থেকে বিখ্যাত এপিক কোনটা? প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট। আরো একটা বিখ্যাত এপিক বলেন। প্যারাডাইস রিগেইন। ভেরি গুড, দুইটা একই সাথে মনে রাখবেন, একসাথে প্যারাডাইস লস্ট মনে রাখবেন, আবার একসাথে প্যারাডাইস রিগেইনড। সো এই প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড, এটা কিসের, কি নিয়ে কথা? আদমের স্যার, আদম হাওয়া। অ্যাডাম এবং ইভ। ইভ। জি স্যার। অ্যাডাম এবং ইভ, অর্থাৎ আমরা মুসলিমরা যেটাকে বলি আদম এবং হাওয়া, তাই না? এবং আমরা যেটাকে ইবলিশ বলি, তারা বলে স্যাটান। স্যাটার্ন। স্যাটান অর্থাৎ যেটাকে পরবর্তীতে যে মানে বিভিন্ন অপভ্রংশের মাধ্যমে শয়তানের রূপ, আমরা বাংলায় বলি কি, শয়তান, তাই না? এবং এখানে আর একটা টার্ম আছে, সেটা কি জানেন? লুসিফার। জেনে লুসিফার। রাখবেন, লুসিফার। মেফিস্টোফেলেস। আচ্ছা, তো এই প্যারাডাইস লস্টের একটা বিখ্যাত লাইন আছে। প্যারাডাইস লস্টের বিখ্যাত লাইনটা কি? বেটার টু রেইন ইন হেল ইন দেন হেল দেন সার্ভ ইন হেভেন।
হেভেন মানে কি? স্বর্গে স্বর্গে রাজত্ব করার চেয়ে, না নরকে স্যার, দাসত্ব সরি স্যার, করা অনেক ভালো। মানে ব্যাপারটা হলো নরক, স্বর্গের দাসত্ব করার স্বর্গে থেকে দাসত্ব নরকে করার রাজত্ব করা থেকে অনেক ভালো। অনেক ভালো। সেটাই। আচ্ছা, তো এই জন মিল্টন নিয়ে আমাদের নোটসে যা থাকবে সব পড়ে ফেলবেন, এখানে কোনো কিছু বাদ দিবেন না, কিচ্ছু বাদ দিবেন না। এখানে যা থাকবে মানে মুখস্থ বিদ্যা তো, যা থাকবে সব পড়ে ফেলবেন, এখানে বাদ দিলেই বিপদ। তো এই এই যুগটার পরে, অর্থাৎ আমরা এই যুগটার আচ্ছা, তার আরো একটা লেখার কথা বলি, বলেন তো সেটা কি? গ্রিক মডেল একটা, উনি খুব নাম করা একটা ড্রামা লিখছিল, স্যামসন স্যামসুং অ্যাগনিস্টিস। অ্যাগনিস্টিস। অ্যারাগন। গ্রিক মডেলে, এটা একটু ভালো করে মনে রাখবেন। স্যামসন অ্যাগনিস্টিস। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা পিরিয়ড পড়বো, সেই পিরিয়ডটার নাম হলো দ্য কমনওয়েলথ পিরিয়ড। লেখেন, দ্য কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ড, এই কমনওয়েলথ পিরিয়ডটা মূলত 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত এটা ব্যাপ্তি হয়। দেখেন, এই কমনওয়েলথ পিরিয়ডে, মানে আমরা কমনওয়েলথ পিরিয়ডে এটা বলছি কেন, দেখেন এই সময় ইংল্যান্ডে কোনো কি ছিল না, রাজতন্ত্র ছিল না। অর্থাৎ কমনওয়েলথ শব্দের অর্থ কি? কমনওয়েলথ বলতে কি বোঝায়? গণতন্ত্র। কমনওয়েলথ বলতে গণতন্ত্র, অর্থাৎ তখন রাজতন্ত্রের প্রতি ইংল্যান্ডের জনগণ খুবই নেগেটিভ মাইন্ডেড ছিল, এবং তখন তারা এই মানে কমনওয়েলথ অর্থাৎ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন। এবং অলিভার ক্রমওয়েল এই কমনওয়েলথের নেতা ছিলেন। অলিভার ক্রমওয়েল, লেখেন, অলিভার ক্রমওয়েল এই কমনওয়েলথ আন্দোলনের নেতা ছিলেন এই অলিভার ক্রমওয়েল। এবার দেখেন, ওই ওই যখন এই আন্দোলনগুলো চলে, তখন 1649 সালে এই যে চার্লস ওয়ান, যিনি, এই চার্লস ওয়ানের কি করেন জানেন? এটা মাথা কেটে ফেলেন, শিরচ্ছেদ করে ফেলেন। সিরিয়াস। সম শিরচ্ছেদ করে ফেললে তখন ইংল্যান্ডের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাই তো? তার এই ক্ষমতা গ্রহণের মাধ্যমে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং গণতন্ত্রের উন্মেষ হয়। দ্যাট মিনস অলিভার ক্রমওয়েল হলো মূলত এই চার্লস ওয়ানের শিরচ্ছেদ করার পরেই ইংল্যান্ডে গণতন্ত্রের শুরু হয়। বুঝতে পেরেছেন? তো এই যুগের একজন লেখক, অর্থাৎ এই কমনওয়েলথ পিরিয়ডের একজন লেখক হলো থমাস হবস। উনি হলো মূলত পলিটিক্যাল ফিলোসোফার। একটু লেখেন, থমাস হবস। থমাস হবস, থমাস হবস হলো একজন পলিটিক্যাল ফিলোসোফার। পলিটিক্যাল ফিলোসোফার, পলিটিক্যাল ফিলোসোফার ছিলেন এই থমাস হবস। এবং ওনার একটা বিখ্যাত কোট আছে, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। এই থমাস হবসের একটা বিখ্যাত উক্তি, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। তো এই এতটুকু পড়লেই হবে, এর বাইরে আসলে পড়ার দরকার নাই খুব একটা। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি লিটারেচার যখন পড়বেন, দেখবেন যে আপনি পড়তে গেলে, বিশেষ করে কোনো বই নিয়ে যদি হাতে রাখেন, যে অনেকের কাছে বিশেষ করে যে মিরাকল বইটা মনে হয় আছে। আমার একটা মানে একটা এক্সপিরিয়েন্সের কথা বলে, আমি যখন প্রথম প্রথম লিটারেচার পড়তে গেলাম, আমার এমনি আগে থেকে লিটারেচারের অনেক কিছু পড়া ছিল। সো পরে যখন আমি মানে পড়তে গেলাম, বিসিএস এর জন্য পড়তে গেলাম, তখন দেখলাম যে আসলে তো অনেক বেশি তথ্য, অনেক ইনফরমেশন তথ্য। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের দিকে তাকান এবং অন্যান্য সবকিছু, আপনি প্রিলি কোয়ালিফাই করার জন্য আমার এই এই সেকশনে আমার পণ্ডিত হয়ে লাভ নাই, এবং এই সেকশনে পণ্ডিত হইতে গেলে আমাকে হিউজ টাইম স্পেন্ড করতে হচ্ছে। ওই টাইমগুলো যদি আমি অন্যান্য সাবজেক্টের প্রতি দৃষ্টিপাত দিই, তাহলে ওখান থেকে আমি অনেক বেশি গেইন করতে পারবো। এখানে এক নাম্বার তুলতে, অতিরিক্ত এক নাম্বার তুলতে আমাকে যে পরিশ্রম করতে হবে, আমি এই পরিশ্রমটা অন্য জায়গায় করলে ওখান থেকে প্রায় 20 নাম্বার তুলবো। কোথায় এক নাম্বার আর কোথায় 20 নাম্বার? সো আমি কেন এইদিকে এত বেশি টাইম নষ্ট করব? সো আমার থিওরি ছিল যে আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়বো, এর বাইরে আমি পড়বো না। সো লিটারেচার দেখলেই আমাদের প্রথমে লোভ লাগবে, মনে হবে যে আরো পড়ি, আরো পড়ি, আরো তথ্য আছে, আরো ইনফরমেশন আছে। এই লোভটাই কিন্তু খুব খারাপ, আপনাকে এই লোভটা সংবরণ করতে হবে।
বারবার আপনাকে মনকে বোঝাইতে হবে না, আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়বো, এই সেগমেন্ট অন্তত, এর বাইরে আমার পড়ার দরকার নেই। যেমন আপনি গ্রামার গুলো পড়েন, ভকেব পড়েন, ক্লজ পড়েন, যত বেশি পড়েন অসুবিধা নেই, কারণ এটা রিটেনেও কাজে লাগবে। বাট লিটারেচার আপনার কি কাজে লাগবে? লিটারেচার রিটেনে কাজে লাগবে? লাগবে না। এই জন্য আমাকে পণ্ডিত হয়ে লাভ নাই, আমি এখানে চাকরির পড়াশোনা করতে আসছি, যতটুকু দরকার ততটুকু পড়বো। ঠিক আছে? তো আমি নোটস দিয়ে দিব, আপনারা নোটস দেখে প্রিপারেশন নিয়ে ফেলবেন। আশা করি আপনাদের এই মানে চারটা এরা, অর্থাৎ তিনটা বেসিক এরা, এই তিনটা এরাতে আপনাদের কোনো এই পিরিয়ডে কোনো প্রশ্ন আসলে আপনাদের সমস্যা হবে না, এতটুকু বলতে পারি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে।